কথা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সাধারণ মানুষের মুখে হাসি ফোটালেন তিনি। বিরাট বিজয়। বিএনপি সরকার লাইনে আসতে বাধ্য হয়েছে, আমাদের দাবি মানতে বাধ্য হয়েছে। এটা একটা সুখবর, আলহামদুলিল্লাহ। দিস ইজ বাংলাদেশ। তারেক রহমান বুঝতে পেরেছেন। প্রভাবশালী প্রধানমন্ত্রী তারেক রহমান পদত্যাগ করছেন বলে খবর উঠেছে, এমনকি রাজনীতি থেকে অবসরের কথাও শোনা গেছে। তারেক রহমান আগে ছিল খাম্বা, ছিল না বিদ্যুৎ, এখন আছে পাম্প, নেই কোনো জ্বালানি। বাংলাদেশ এমন প্রধানমন্ত্রী আপনারা প্রত্যাশা করেছিলেন? আহারে বাংলাদেশের মানুষ, এমন প্রধানমন্ত্রী আপনারা পাবেন কখনো স্বপ্নেও ভেবেছিলেন? হাইরে বাংলাদেশের মানুষ, কি চাইলেন, কি পাইলেন? আমরা নতুন সংবিধান লিখব, আজ বা কাল, একদিন না হয় আর একদিন। নতুন সংবিধান ছাড়া বাংলাদেশ আজাদ হবে না, বাংলাদেশের মানুষের আজাদি আসবে না। আমাদের আজাদ হওয়া দরকার, আমাদের আজাদি দরকার। যে মির্জা আব্বাস সিঙ্গাপুরে নাই, বর্তমানে সে ভারতে আছে। ভারতে যেহেতু হাদি হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে, সেই কারণে সিঙ্গাপুর থেকে সে এখন ভারতে গিয়ে এটার একটা সলিউশনের চেষ্টা করছে ভারতের মাধ্যমে। রুমিন ফারহানা আপার অবশ্যই ক্ষমা চাইতে হইবে আমির হামজা সাহেবের কাছে। কেন সেটা বলবো, তারপরে আমি বলবো যে সরকার পিছু হাঁটতে বাধ্য হয়েছে আমাদের চাপের কারণে। কোন বিষয় নিয়ে সেটা আমি প্রমাণ আপনাদেরকে দেখাবো। প্রফেসর ইউনূস সাহেবের কাছে যত ডকুমেন্ট আছে, যখন এগুলো নিয়ে ইগনোর করা শুরু হবে, সব ডকুমেন্ট একটার পর একটা প্রচার হতে থাকলে বিএনপির অনেক কিছুই বিএনপির ফাঁস হয়ে যাবে। একদম পুরো ঘটনা প্রক্রিয়া থেকে নির্বাচনের দিন পর্যন্ত অনেক ঘুমর ফাঁস হবে। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশ নিউজ অ্যানালাইসের পক্ষ থেকে নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দর্শক, ইতিমধ্যে আপনারা খবরের অংশবিশেষ দেখেছেন, তাই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। বিজ্ঞ বিশ্লেষণগণ এই বিষয় নিয়ে আলোচনা করেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে মূল বিষয় বুঝতে পারবেন। তাই আমি আর কথা না বেরিয়ে নিয়ে যাব মূল ভিডিওতে। তার আগে বলবো, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম আরো আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি। এটা কি অযৌক্তিক কোনো দাবি আমাদের? এই জুলাই না হলে তারেক রহমান আসতে পারতো, বেগম জিয়ার মরা মুখটাও তো দেখতে পারতো না। এই সন্তানরা রাজপথে নেমে রক্ত দিয়ে, জীবন দিয়ে, জানমালের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে একদম নিঃস্বার্থভাবে জীবন দিল, জুলাই বাস্তবায়ন করলো। আজকে আপনারা এসব বলতেছেন অবৈধ। আমি বলবো, যদি গণভোট অবৈধ হয়, গণভোট যদি অবৈধ হয়, ওনাদের যে দাবি, তারেক রহমান সেটা বলুক। আমরা গণভোটে হ্যাঁ বলছি, মাইন্ডটা চিপায় পড়ে। আমরা এখন গণভোটে হ্যাঁ চাই না। যদি একদিনেই এক মায়ের পেটে দুইটা সন্তান হয়েছে জমজ, একটা বৈধ একটা অবৈধ, আপনি কিভাবে বলেন? আমাদের এটার ব্যাখ্যা দিবেন আশা করি তারেক রহমান সাহেব। আপনার থেকে আমরা অনেক কিছু আশা করি। আমরা দীর্ঘ অনেক বছর পরে, আমার জন্ম হওয়ার পরে, বুঝার পরে আমরা মহিলা মানুষই দেখতেছি বাংলাদেশে ক্ষমতায় আছে। আমরা একজন পুরুষ শাসক বলবো না, আমরা সেবক চেয়েছিলাম। আপনার এই নিরপেক্ষতা আমাদের ব্যথিত করে, আমরা কষ্ট পাই। আমরা চাই জুলাই সনদ বাস্তবায়ন হোক। এই জুলাই আপনাকে মেনে নিতে হবে, কারণ জুলাই না থাকলে আপনি আসতে পারতেন না। বিএনপির এই ক্ষমতা যাওয়া অসম্ভব ছিল, কখনোই না। যদি বলেন সংবিধান অবৈধ, ৭২-এর সংবিধান চান, সংবিধান অনুযায়ী তাহলে হাসিনা ২৯ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবে। সেটা যদি মেনে নেন, সংসদে বলেন আমরা হাসিনাকে চাই, তাহলে আপনি তো প্রধানমন্ত্রী না। সংসদ অবৈধ, সবকিছু অবৈধ, গণভোট অবৈধ, সংসদ অবৈধ। সময় বলে দিবে কতটুকু কি করতে হবে। রক্ত একবার দিয়েছি, অর্ধেক বিপ্লব এবং ভদ্রতা দিয়ে বিপ্লব টিকিয়ে রাখা যায় না। অর্ধেক বিপ্লব জাতির জন্য ভয়ঙ্কর, সেটাই আমাদের সাথে হয়েছে। আমরা পূর্ণ বিপ্লব ঘটিয়ে এবার বাংলাদেশকে ভারত মুক্ত করব। আমরা কোনো শিলনের, কোনো ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলতে দিতে পারবো না। প্রয়োজনে মানুষ মব বলে না, কিসের মব? মব তো শিলন সাহেব নিজেই একটা আস্ত মব, উনি নিজেই একটা মব। উনি ৫ তারিখের পরে এসে যা করতেছে, মনে হইতেছে উনি অঘোষিত প্রধানমন্ত্রী। তারেক রহমানকে প্রশ্ন করলে উনি উত্তর দিতে চায়। কেন? উনি জানে না উনার দায়িত্বটা কি? যে কোনো মানুষকে প্রশ্ন করলে উনি উত্তর দেয়। তাহলে বলে দেখ যে তারেক রহমান কাঠের পুতুল, সবকিছু শিলং, বলে দেখ। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে জামাত ইসলামী তাদের সেই বহুল প্রত্যাশিত রাজপথের কর্মসূচি শুরু করেছে। জামাতের কর্মসূচি লোকে লোকারণ্য। জামাত নয় শুধু, জামাত জোট, জামাতের এনসিপির আরো জোটভুক্ত বিভিন্ন দলের গুরুত্বপূর্ণ নেতারা কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং কঠিন বার্তা দিয়েছে। দর্শক, জামাতের এই কর্মসূচির শুরু আছে, শেষ নাই। মানুষ আর মানুষ। বাংলাদেশে এই মুহূর্তে প্রচন্ড গরম। তীব্র গরম উপেক্ষা করে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মানুষ রাজপথে নেমে গিয়েছে। জামাতের বিক্ষোভ মিছিলের সামনে নারীরা, এটাও একটা বিরল দৃশ্য। যদি এটা জামাত জোট, তারপরও এখানে নেতৃত্বে জামাত, এখানে নারীরা থাকে। চরমনাই তো এখানে এমনিতেই থাকতে পারতো না। তো দর্শক, বিপুল সংখ্যক মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং রাজপথে যা নেমেছে শুরু করেছে, তাতেই মানুষ আর মানুষ, গণজোয়ার। এর মাধ্যমে প্রমাণিত হয়
জামাত ইসলামী যদি আন্দোলন শুরু করে, জামাত ইসলামী যদি বিএনপিকে ফু দেয়, বিএনপি উড়ে যাবে। জামাত যদি বিএনপির 12টা বাজিয়ে দিতে চায়, জামাতের পক্ষে কোনো ব্যাপার না। জামাতের সেই গার্ডস রয়েছে, সেই জনশক্তি রয়েছে, সেই সামর্থ্য রয়েছে। বাধ্য হয়ে বিএনপি জামাতের এই বিপুল সমর্থনকে, এই জনগোষ্ঠীকে রাজাকার, স্বাধীনতা বিরোধী এগুলো ট্যাগ দিবে। কিন্তু লাভ নাই, এখানে তো সব তরুণ, এখানে আছে এনসিপির ছেলেরা। 72 সংবিধানে যারা বিরোধিতা করে তাদেরকে বলে রাজাকার, তারা নাকি স্বাধীনতা বিরোধী। 71 পরাজয়ের গ্লানি থেকে নাকি তারা বলে। তাহলে এই নাহিদ, সার্জিস, হাসনাত, আখতার এদেরও কি 71 পরাজয়ের গ্লানি? এটা তো হতে পারে না। তো দর্শক, এই কথাগুলো টিকে না। বিএনপি প্রগতিশীল ভাব নেয়, আর জামাতের মিছিলের সামনেও তো প্রগতিশীল নারীরা থাকে। ডাক্তার মাহমুদ মিতু, আরো অনেক নারীরা থাকে। বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হওয়া মিছিলে নারীরা বায়তুল মোকাররমের সিঁড়ির গেটে বসে থাকে। অতএব এই জনস্রোতকে বিএনপি থামাতে পারবে না, মোকাবিলা করতে পারবে না। বিএনপি তছনছ হয়ে যাবে। বিএনপি যদি এখানে হাত দেয়, বিএনপির হাত পুড়ে যাবে। তো দর্শক, নেতারা ক্লিয়ার বার্তা দিয়েছেন যে গণভোটের রায় না মানলে বিএনপি ক্ষমতা থাকতে পারবে না, বিএনপি টিকতে পারবে না। হিসাব ক্লিয়ার, কথা একটাই, কঠিন বার্তা একটাই। এবং এখানে নেতারা স্মরণ করিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে 36 দিন লেগেছে, কিন্তু বিএনপি সরকার যদি উল্টাপাল্টা করে তাদের পতন ঘটাতে 36 ঘন্টাও লাগবে না। হ্যাঁ, ইটস ট্রু। আওয়ামী লীগের যে শক্তি ছিল, তারা যেভাবে সমাজে ভিত্তি স্থাপন করেছিল, তাতে তাদের পতন ঘটাতে 36 দিন লেগেছে। এটা কম সময়ের মধ্যে হয়েছে, এটা আল্লাহর রহমত ছিল। কিন্তু বিএনপির যে শক্তি, বিএনপি যে টাইপের ধৈর্য দল, তাদেরকে সরাতে 36 ঘন্টাও বেশি লাগবে না। এখন পর্যন্ত সরকার পতনের কথা জামাত, এনসিপি কল্পনা করছে না। এখন পর্যন্ত দাবি মানতে বাধ্য করার কথা ভাবছে। কিন্তু প্রথম আলো ডেইলি স্টার কিন্তু অলরেডি সরকার পতনের আলাপ শুরু করে দিয়েছে। মানে বিএনপির কপালে বিপদ আছে। আর দেশের যে অবস্থা, বিশ্ব রাজনীতির যে পরিস্থিতি, তাতে বিএনপি হচ্ছে পাটকাঠির মতো, নাড়া দিলেই পড়ে যাবে, জামাত ফু দিলেই বিএনপি উড়ে যাবে। এই পরিস্থিতিতে বিএনপির মতো দুর্বল সরকারের টিকে থাকা একদম সম্ভব নয়। এই জন্য জামাতের দাবি মেনে, এনসিপির দাবি মেনে তাদের সাথে বৃহত্তর ঐক্যের ভিত্তিতে চলা ছাড়া কোনো উপায় নেই। এখন পর্যন্ত এই জন্য সরকার পতনের কথা জামাতও ভাবছে না। তবে এই কর্মসূচি দেখে নিঃসন্দেহে ভয় পাচ্ছে তারা, এবং ভয়ের কারণ রয়েছে। তো দর্শক, এটিএম আজহারুল ইসলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আল্লামা মামুনুল হক, আক্তার প্রত্যেকেই চমৎকার বক্তব্য দিয়েছেন। এক দলকে বিদায় করে আরেক দলকে ক্ষমতায় বসাতে জুলাই বিপ্লব হয়নি। এর মানে সংস্কার করতে হবে বাংলাদেশের। ওই যখন এক দফা ঘোষণা করেছিল ছাত্ররা, তখনই কিন্তু রাষ্ট্র ব্যবস্থার আমূল সংস্কারের কথা বলা হয়েছিল এবং ন্যূনতম সংস্কার কথা বলা হয়েছিল। সেই সংস্কারটা হাসিনা পতনের আগেই কিন্তু এক দফার ঘোষণার মধ্যেই সংস্কার ছিল। অতএব শুধু এক দল যাবে আরেক দল আসবে এটা না, সংস্কার করতে হবে। এটাই ছিল জুলাই বিপ্লবের মূল চেতনা। এই চেতনা বাস্তবায়িত না হলে অনিবার্যভাবে আরেকটা বিপ্লব হবে। এটাই এটিএম আজহারুল ইসলামের বক্তব্যের মূল কথা। আর এটিএম আজহারুল ইসলাম সবার আতঙ্কের নাম, কারণ এটিএম আজহারুল ইসলাম ফাঁসির কাস্ট থেকে ফিরে এসেছেন। অতএব তার তো কোনো ভয় ডর নেই। তিনি রাজনীতির শেষ দেখে এসেছেন এবং তিনি বাংলাদেশের একদম পরীক্ষিত, সার্টিফিকেট প্রাপ্ত ভালো লোক, সৎ লোক, যার বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণিত হয়নি। এরকম সার্টিফিকেট কয়জনের ভাগ্যে জোটে? আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি। কে বলেছিল কথা? তারু সাহেব। কি কথা? সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশের মানুষ। আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি। তার কি প্ল্যান দেখবেন না? দেখবেন তার প্ল্যান আমি দেখাচ্ছি। তার আগে একটা কথা আমার মনে পড়ছে। রুম যখন পুড়ছিল, নিরু তখন বাঁশি বাজাচ্ছিল, আর বাংলাদেশ যখন ধ্বংস হচ্ছিল, তারু তখন সিনেমা হলে বসে সিনেমা দেখছিল। বাংলাদেশ এমন প্রধানমন্ত্রী আপনারা প্রত্যাশা করেছিলেন? আহারে বাংলাদেশের মানুষ, এমন প্রধানমন্ত্রী আপনারা পাবেন কখনো স্বপ্নেও ভেবেছিলেন? হাইরে বাংলাদেশের মানুষ, কি চাইলেন, কি পাইলেন, এটা ভেবেই অনেক হতাশা কাজ করতেছে। দেশে হামের যে প্রাদুর্ভাব, যেটা মহামারী আকার ধারণ করেছে, শত শত শিশু টিকার অভাবে মৃত্যুবরণ করছে। আজও বাংলাদেশে অসংখ্য শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। জ্বালানি সংকট, পাম্পে পেট্রোল নাই, ডিজেল নাই, অকটেন নাই, গাড়ি ঘোড়া ঠিক মতো চলছে না। আগামী এক সপ্তাহ পর যতটুকু মজুদ আছে সেটাও থাকবে না, সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। তখন আদৌ বাংলাদেশ কিভাবে চলবে এই পরিকল্পনা আমরা জানি না। বাংলাদেশের মানুষ গভীর একটা সংকটের দিকে আগাচ্ছে। এর মধ্যে আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী 16 ঘন্টা এবং ছুটির দিনে অফিস করতেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতেছেন, তার পিআর টিম প্রচার করতেছে, বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়া এইসব প্রচার করতেছে। আর আমাদের প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী আহারে
কি প্রধানমন্ত্রী পাইলাম, আহা এক জন্মের ভাগ্য, দুঃখিত 7 জন্মের ভাগ্য। এমন প্রধানমন্ত্রী পাইছি যেখানে শিশু মৃত্যুর ঘটনা ঘটতেছে, যেখানে পেট্রোলের জন্য, অক্টেনের জন্য হাহাকার সৃষ্টি হয়েছে, যেখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যেখানে আইনের শাসন নাই, যেখানে আইন শৃঙ্খলা অনুপস্থিত, যেখানে বাংলাদেশের মানুষ তাদের জীবন ব্যয় মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছে, যেখানে রাস্তায় যানজট মোকাবেলা করা সম্ভব হচ্ছে না, যেখানে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর বিপর্যস্ত হয়ে পড়েছে, যেখানে বাংলাদেশের মানুষ তাদের দৈনন্দিন জীবনের চলার জন্য যে ধরনের প্রস্তুতি প্রয়োজন কিংবা যে ধরনের সামগ্রী প্রয়োজন সেটা খুঁজে পাচ্ছে না, সেই সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারু সাহেব সিনেমা হলে যাচ্ছেন বনলতা এক্সপ্রেস সিনেমা দেখতে। তাহারির একটা ডায়লগ মনে পড়তেছে, আই হায় আই হায়। আহা, এই সিচুয়েশনে এসে যেখানে একজন রাষ্ট্রপ্রধান হিসেবে তার বোর্ড মিটিং এ থাকার কথা, সর্বদলীয় বৈঠক করার কথা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে ব্যবসায়িক সিন্ডিকেট যারা আছে তাদের সাথে কথা বলা উচিত, এবং বাংলাদেশ যেন অল্প ব্যয়ে বিভিন্ন প্রান্ত থেকে তেল ক্রয় করতে পারে, বিশেষ করে রাশিয়া থেকে তেল ক্রয় করতে পারে, যাতে তেলের সংকট মোকাবেলা করা সম্ভব হয়। সেই সব কিছু না করে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে চিঠি দিচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র মানা করে দিচ্ছে রাশিয়া থেকে কোনো প্রকার জ্বালানি ক্রয় করা যাবে না। এমন প্রধানমন্ত্রী সবার আগে বাংলাদেশ। আহারে প্রধানমন্ত্রী সাহেব, আপনাকে দেখে মাঝে মধ্যে হাসি পায়। পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে সৃষ্টিকর্তা লজ্জা শরম দিয়ে পাঠায়, আপনার মধ্যে লজ্জা শরমের কিঞ্চিত অংশটুকুও নাই। এই জন্যই বললাম, বাংলাদেশ যখন ধ্বংস হচ্ছিল তারও তখন সিনেমা হলে বসে বসে তার একমাত্র কন্যার সাথে সিনেমা দেখছিল। আচ্ছা, বাংলাদেশে তো বিদ্যুৎ সংকট দেখা দিচ্ছে, তাই না? বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজের ক্লাস অনলাইনে হবে, বাসায় বসে শিক্ষার্থীরা ক্লাস করবে, যেমনটা আমরা করোনাকালীন সময় দেখেছিলাম। এমন ঘোষণা তো শিক্ষামন্ত্রী জোকার মিলন সাহেব দিয়েছেন, তাই না? খুব শীঘ্রই হয়তো বা সেটা বাস্তবায়ন করা হবে। তাহলে এই যে সিনেমা হলে গিয়ে এক্সট্রা বেনিফিট নিয়ে তিনি সিনেমা দেখলেন, এখন বিদ্যুৎ খরচ হচ্ছে না, বাংলাদেশের সিনেমা হলগুলা কি বন্ধ করে দেওয়া যায় না? বিদ্যুৎ তো সংকট, বিয়ে বাড়িতে লাইটিং করা যাবে না, সন্ধ্যা 6টার পর অফিস শপিং মল চালানো যাবে না। সেই 2001 থেকে 2006 সালের টেক ব্যাক বাংলাদেশে ফিরে গেছি। তৎকালীন সময়ে জনাব তারেক রহমান বলেছিলেন, একই সাথে শপিং মল এবং বাসা বাড়িতে এবং শিল্প প্রতিষ্ঠানে আমরা বিদ্যুৎ সরবরাহ করতে পারবো না। সেই বাংলাদেশকে বিগত 15 বছরের শাসনামলে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 30,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দেশে পরিণত করেছিলেন। দুঃখিত, 29,000 মেগাওয়াট। বাংলাদেশ 15 বছরে এভাবে সংকট কখনো হয়েছিল? ইউক্রেন রাশিয়া যুদ্ধে শেখ হাসিনা সংকট মোকাবেলা করেন নাই? করেছেন। আহারে সোনার বাংলাদেশের সোনার মানুষ, মাথার লক্ষ্মীকে কিভাবে পায়ে ঠেলে দিতে হয় এটা আপনাদের থেকে পৃথিবীর প্রত্যেকটা জাতির শেখা উচিত। আপনারা এইটাই ডিজার্ভ করেন। তারেক রহমান, আগে ছিল খাম্বা, ছিল না বিদ্যুৎ, এখন আছে পাম্প, নেই কোনো জ্বালানি। বিশ্বাস করেন, অনেক শান্তি পাইতেছি। বাংলাদেশের মানুষের উপলব্ধির প্রয়োজন ছিল তারেক রহমান ঠিক কতটা সফল হতে পারে। I have a plan for the people, for my country. This is plan. সিনেমা হলে বসে সিনেমা দেখবে বাংলাদেশের মানুষ, পেট্রোল, ডিজেল, খাবার, বিদ্যুতের অভাবে নাকে তেল দিয়ে ঘুম দেবে। মির্জা আব্বাসের বিষয়ে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বনি আমিন, অস্ট্রেলিয়া থেকে ইউটিউবার। উনি লিখেছেন যে মির্জা আব্বাস সিঙ্গাপুরে নাই, বর্তমানে সে ভারতে আছে। সে হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে বনি আমিন এখানে উল্লেখ করেছেন এবং বলেছেন যে ভারতে যেহেতু হাদি হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে, সেই কারণে সিঙ্গাপুর থেকে সে এখন ভারতে গিয়ে এটার একটা সলিউশনের চেষ্টা করছে ভারতের মাধ্যমে। এই বনিয়ামিনের লেখাটার পরে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন ফেসবুক, ইউটিউবে এই বিষয়টা নিয়ে বিভিন্ন জন লেখালেখি করছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন যে মির্জা আব্বাস আসলে অসুস্থ হয়েছেন, নাকি অসুস্থের পরে আবার ভারতে সিঙ্গাপুর থেকে যেতে পারেন, আবার হয়তো বা ভারত থেকে সিঙ্গাপুর হয়ে দেশের পরিস্থিতি পরিবেশ বুঝে বাংলাদেশ আসবেন? আপনি কি মনে করছেন? মতামত লিখবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এবার মাঠে নামবে, তারেক রহমানের বিরুদ্ধে মাঠে নামবে, নতুন হাসিনার বিরুদ্ধে মাঠে নামবে। হ্যাঁ, কথা এমনই। এবার আপনি একটু হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ভাবতে পারেন, যদি ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানের বিরুদ্ধে মাঠে নামে, তাহলে তারেক রহমানের পরিস্থিতি কি হবে? না নড়তে পারবে, না চড়তে পারবে। এবার যদি এমনটি করে ফেলে ডক্টর মোহাম্মদ ইউনূস মাঠে নামতেছে, এটা প্রায় নিশ্চিত। এবং নামলে তারেক রহমান এবার লন্ডনও যেতে পারবে না, ভারতও যেতে পারবে না। আমেরিকা তো তাকে গত 20 বছর যাবৎ ভিসা দেয়ই না। তাহলে তারেক রহমানের আর তার সাঙ্গপাঙ্গদের পরিস্থিতি কি হবে? আচ্ছা, তারেক রহমান কি আমাদের শত্রু? আমরা তো 17 বছর যাবৎ তারেক রহমানের জন্য দোয়াই করেছি, খালেদা জিয়ার জন্য দোয়াই করেছি, মির্জা ফখরুলদের শুভকামনাই জানিয়েছি, ফখরুলদের জন্য কেঁদেছি, এই সালাউদ্দিন আহমেদের জন্য আমরা কত দোয়া করেছি, তার ফ্যামিলির কথা আমরা ফিল করেছি। সেই সালাউদ্দিনরা আমাদের হাঁ ভোটের অবমূল্যায়ন করছে, জাতির সাথে বেয়াদবি করছে।
প্রায় 4 লক্ষ হাঁ সাথে বেইমানি করছে। গাদ্দার, রায়প্রাপ্ত গাদ্দার। হাসিনা তো ছিল বিনা ভোটের গাদ্দার, টাউট, ভারতের দালাল। এই তারেক রহমানেরা, মির্জার টাউটেরা এবং সালাউদ্দিনেরা রায়প্রাপ্ত গাদ্দার। হাসিনা জনগণের রায় দিতে দেয় নাই জনগণকে, আর এরা রায় নিয়ে গাদ্দারি করতেছে, অর্থাৎ সার্টিফাইড গাদ্দার। এখন এদের বিরুদ্ধে ডক্টর ইউনূস এবার মাঠে নামবেন। মাঠে নামলে কি হবে? মাঠে নামলে কি হবে তা বলার আগে আমরা নাহিদ ইসলামের বক্তব্যটা একটু শুনি সামান্য। উমরা থেকে ফিরেছেন নাহিদ ইসলাম, ফিরেই পবিত্র মুখের পবিত্র বক্তব্য। ডক্টর মোহাম্মদ ইউনূসকেও আমি রাজপথে এই বিক্ষোভে নামার আহ্বান জানাচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টাদের। ওমরা যাওয়ার আগেই বুঝতে ওমরা থেকে ফেরত নাহিদ ইসলামের এটা ছিল বক্তব্যের একটা পয়েন্ট, বাট নট কি পয়েন্ট। এখানে আরও অনেকগুলো বক্তব্য রয়েছে, শুধুমাত্র ডক্টর ইউনূস নয়, তার সাথে মাঠে নামতে হবে এই মোস্তফা সরওয়ার ফারুকীকে, মাঠে নামতে হবে আসিফ নজরুলকে, ফায়েজ তাইফকে, যারা যারা এই সব পদে ছিল তাদের সবাইকে এই মাঠে নামতে হবে। দুদকের চেয়ারম্যানকে মাঠে নামতে হবে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে মাঠে নামতে হবে। যারা যেখানে রাষ্ট্রদূত হিসেবে ছিল তাদের সবাইকে মাঠে নামতে হবে, কারণ তারা এই সংস্কারের পক্ষে ছিল। সংস্কার হোক, তারা এটা চায়, তারা সেই পরিস্থিতিতে ছিল। নাহিদ ইসলামদের যেসব অধ্যাপকেরা, যেসব বামেরা, রামেরা, শামেরা তখন ডক্টর ইউনূসের কাছ থেকে সুবিধা নিয়েছে, তারাও এই তারেক রহমানের বিরুদ্ধে, নব্য হাসিনার বিরুদ্ধে, নব্য স্বৈর শাসকের বিরুদ্ধে, নব্য ভারতের দালালের বিরুদ্ধে মাঠে নামবে। এমনকি তারেক রহমান তাকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে, সেও এই সরকারের বিরুদ্ধে, সংস্কারের পক্ষে মাঠে নামবে। নাহিদ ইসলাম আরও বলেছেন, ওমরায় যাওয়ার আগেই নিশ্চিত হয়েছি বিএনপি সরকার একটি চরম সংস্কার বিরোধী সরকার, চরম দেশবিরোধী সরকার এবং আঁতাত করা সরকার ভারতের সাথে। 3টি পয়েন্ট তো স্পষ্ট, তারেক রহমান এখনও স্পষ্ট করেননি। লন্ডন থেকে তিনি যখন আসার ঘোষণা দিয়েছিলেন 25শে ডিসেম্বর, সেদিন বলেছেন তিনি কী কারণে আসতে পারেন নাই। এই আশা তার একার উপরে নির্ভরশীল নয়, অর্থাৎ কারা তাকে আসতে বাধা দিয়েছে এখনও সেটা স্পষ্ট করেনি, এবং তারা যে তাকে যে পরবর্তীতে আসতে দিয়েছে তখন কোন কোন শর্তের ভিত্তিতে আসতে দিয়েছে। তারেক রহমান একজন পরাধীন ব্যক্তি, নিজেই স্বাধীন নয়। তারেক রহমান উন্মুক্ত বাংলাদেশের মানুষ নয়। তারেক রহমান নাকে খত দেওয়া মানুষ। যেই তারেক রহমানের জন্য আমরা রাত দিন দোয়া করেছি, এই তারেক রহমান সেই তারেক রহমান নয়। যে জিয়া পরিবারের জন্য আমরা আল্লাহর কাছে কেঁদেছি তাদেরকে নিরাপদে করো, এই জিয়া পরিবার সেই জিয়া পরিবার নয়। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয় বুঝতে পেরেছেন। এই ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত কি তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম আরও আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। আল্লাহ হাফেজ।